করছি বাংলা বলছে। শুরুতেই জানিয়ে রাখি যে মাঝখানে একটা দীর্ঘ সময় একদম যান্ত্রিক ত্রুটির কারণে যেহেতু পাওয়ার কাট ছিল, সে কারণে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বিশেষ করে আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। তার জন্য আমরা প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি। বাংলা বলছেতে আজ বলাই বাহুল্য অপারেশন সিঁদুর ছাড়া আর কোনো বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে হতেই পারে না, কারণ 25 মিনিটের প্রিসিশন অ্যাটাক এবং এই অপারেশনে তছনছ হয়ে গেল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও হত্যালীলার ঠিক 14 দিনের মাথায় প্রত্যাঘাত, ঘরে ঢুকেই প্রত্যাঘাত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা দাঁড়িয়েছেন। সশস্ত্র বাহিনীকে প্রত্যেকে দলমত নির্বিশেষে কুর্নিশ করেছেন এই অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও কাণ্ডের তীব্র প্রত্যাঘাত। এবং যেখানে দাঁড়িয়ে ভারত তারপর আজ সকালে নিজের অবস্থানও স্পষ্ট করেছে যে পাকিস্তান ইতিমধ্যে যে সমস্ত অজুহাত খাড়া করতে চাইছে বা যেভাবে এখন ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে যে সেখানে নাকি সিভিলিয়ান ক্ষয়ক্ষতি হয়েছে, ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো সিভিলিয়ান লোকেশন সেটাকে টার্গেট করা হয়নি, কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হয়নি, টার্গেট করা হয়েছে নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি। এবং সেই 9টি জঙ্গি ঘাঁটির অবস্থান, তার স্যাটেলাইট মানচিত্র এবং সেই জঙ্গি ঘাঁটি তাতে কি ধরনের অ্যাক্টিভিটি হতো, কিভাবে সেখানে ইন্ডক্ট্রিনেশন হতো, রিক্রুটমেন্ট হতো, ট্রেনিং হতো এবং লঞ্চ প্যাড দিয়ে কিভাবে ভারতে তাদের পাঠানো হতো পাকিস্তানের মদতে, সেটা আজ আরও একবার তথ্য প্রমাণ দিয়ে গোটা বিশ্বের সামনে হাজির করেছে ভারত। এই মুহূর্তে ত্রাহি ত্রাহি অবস্থা পাকিস্তানে। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আছেন তার পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পতিতুণ্ড এবং কিছুক্ষণের মধ্যেই সামরিক বিশেষজ্ঞরা তারা আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি শুরুতে দেখাবো আজ ঠিক 10:30টার আশপাশে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ব্রিফিং করলেন, সঙ্গে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। কি বললেন বিক্রম মিস্ত্রি, দেখুন। पहलगाम का हमला अत्यधिक बर्बरतापूर्ण था, जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई। हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया। साथ ही उन्हें यह नसीहत भी दी गई कि वे वापस जाकर इस संदेश को पहुंचा दें। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। यहां अंतर्राष्ट्रीय स्तर पर प्रतिबंधित आतंकवादी सजा पाने से बचे रहते हैं। इसके अलावा पाकिस्तान ने इस मुद्दे पर विश्व और फाइनेंशियल एक्शन टास्क फोर्स जैसे अंतर्राष्ट्रीय मंचों को
जानबूझकर गुमराह करने के लिए भी जाना जाता है। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। यह कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्रवाई को इसी संदर्भ में देखा जाना चाहिए। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার এবং গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। আমি প্রথমে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসকে দিয়ে শুরু করি। গ্রুপ ক্যাপ্টেন দাস, অপারেশন সিঁদুর যেভাবে আমরা বর্ণনা করলেন বিক্রম মিশ্রি এবং তার সঙ্গে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, যে একদম প্রিসিশন অ্যাটাক, নন এসকালেটরি ইন নেচার, রেসপন্সিবল, মেজার্ড, নির্দিষ্টভাবে বেছে বেছে জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে, এবং এই প্রথম পাকিস্তানের মধ্যে ঢুকে, শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, একদম পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। আপনি কিভাবে বর্ণনা করবেন এই অপারেশন সিঁদুরকে? দেখো, আজ যে আমরা আজ ভোর মানে রাত 1:44 যে অ্যাটাকটা করেছি পাকিস্তানের মাটির উপরে গিয়ে, একটা 5 থেকে একটা 30, একদমই আমরা যে ওদের ওখানে গিয়ে যে অ্যাটাকটা করেছি ইউজিং আমাদের মিসাইলস লঞ্চ ফ্রম মিরাজ 2000, সুখয় 30 আর রাফাল এয়ারক্রাফট ফাইটার জেটস। এছাড়া আমরা ড্রোনস এবং অ্যাওয়াক্স ইউজ করেছিলাম। অ্যাওয়াক্সটা ইউজ করেছিলাম সাপ্রেস দের এয়ার ডিফেন্স সিস্টেমস, মানে ওদের রেডার গুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, জ্যাম করে দেওয়ার জন্য। আর আমরা এয়ার লঞ্চ করেছিলাম ইউজিং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্যাপাবিলিটি। এই মিসাইলস গুলো প্রেসিশন মিসাইলস ছিল, মানে নিখুঁত টার্গেটে গিয়ে হিট করেছে, যেখানে কোঅর্ডিনেটস আমরা চেয়েছিলাম এক্সাক্ট কোঅর্ডিনেটস এ গিয়ে হিট করেছে। আর এই যে এন্টায়ার যে মিশনটা ছিল, ইট ওয়াজ ওয়েল প্ল্যান্ড আর্মি, নেভি, এয়ারফোর্স এর মধ্যে। এন্ড প্রাইম মিনিস্টার তো আগেই আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছিলেন। এখন কোথায়, কবে আর কোন জায়গায় করবো সেটা ওয়াজ দ্য এলিমেন্ট অফ সারপ্রাইজ। সেটা আমরা করেছি, 100% সাকসেস আমরা অ্যাচিভ করেছি। পাকিস্তান এখন অনেক কিছু বলছে যে এই করেছি সেই করেছি, আমরা ইন্ডিয়ার কিছু প্লেন ডাউন করেছি, এগুলো সব মিস ইনফরমেশন এন্ড প্রপাগান্ডা। পাকিস্তান নিজেদের তরফ থেকে নানান সেলফ কন্ট্রাডিক্টরি ইনফরমেশন তারা আসছে। একবার তারা বলছে যে হ্যাঁ ভারত তাদের বাজিতে আক্রমণ করেছে, একবার তারা বলছে যে সিভিলিয়ানদের ক্ষয়ক্ষতি হয়েছে, একবার তারা বলছে যে ভারতের পাকিস্তানের আকাশ সীমাতেই নাকি ভারতের কোনো এয়ারক্রাফটকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ নিজেদের মধ্যে যে সেলফ কন্ট্রাডিকশন সেগুলো বেরিয়ে আসছে। আবার একদিকে বলছি কি ভারতের কিছু প্লেন এখানে পড়ে রয়েছে। ইট ওয়াজ নট দ্য প্লেনস অ্যাকচুয়ালি। যখন কি আমরা গো ফর লং রেঞ্জ মিশনস ইন ফাইটার জেটস, তখন উই অলসো ইউজ ড্রপ ট্যাঙ্কস। ড্রপ ট্যাঙ্কস হচ্ছে অ্যাডিশনাল ফিউল ক্যারি করার জন্য সেই যে অ্যাডিশনাল ট্যাঙ্কস গুলো থাকে। ওই মিশনটা অ্যাকমপ্লিশ করার পরে যখন নাকি ফেরত আসা হয়, তখন টু এনশিওর দ্যাট উই হ্যাভ গ্রেটার স্পিড, সেগুলোকে ইজেক্ট করে দেওয়া হয়। তো সেই যে ইজেক্টেড যেগুলো গিয়ে ধ্বংস যখন গিয়ে পড়েছে পাকিস্তানের মাটিতে, সে পাকিস্তানের নিজেদের লোকেদের বোঝানোর জন্য কি আমরা কিছু সাকসেস করেছি, ইন্ডিয়ান এয়ারক্রাফটকে আমরা ডাউন করতে পেরেছি। দে আর জাস্ট প্রপাগান্ডা এন্ড নাথিং এলস, ফেক মেসেজেস। আমাদের যে অবজেক্টিভ ছিল নন এসকেলেটরি, তার মানে আমরা কিন্তু পাকিস্তান আর্ম ফোর্সেস এর বিরুদ্ধে কোনো টার্গেট আমরা বেছে নেইনি, নাইদার কোনো ইন্ডাস্ট্রিয়াল কি ইকোনমিক টার্গেট। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ওদের যে টেরর ক্যাম্প, ওদের যে টেরর যে হেডকোয়ার্টার্স ছিল, সেগুলোকে ধ্বংস করা, যেখানে ওরা প্রশিক্ষণ দিত, যেখানে ওরা ট্রেনিং দিত। সেখান থেকে লঞ্চ প্যাডসে এসে তারপরে ভারতে অনুপ্রবেশ করে এত বছর ওরা কার্যকাজ যা করেছে ভারতের বিরুদ্ধে,
নাশকতামূলক কাজ করেছে। এখন পাকিস্তানের রেসপন্স কি হবে? পাকিস্তানের রেসপন্স দুই তিনটা হতে পারে। প্রথম হচ্ছে ওরা নাকি ঘুষি খেয়েছে ভারত থেকে, ওরা নাকি ঘুষি খাওয়ার পরে লেজ গুটিয়ে বসে থাকতে পারে এই ভেবে যে যদি ওরা কিছু করে হতে পারে ভারত আরো আরো এমন কিছু করতে পারে যে পাকিস্তান আর উঠতেই এবং আমি এখানে শুধু একটু অ্যাড করে দেবো গ্রুপ ক্যাপ্টেন দাস, যে আজকে প্রেস কনফারেন্স প্রেস ব্রিফিং থেকে খুব স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে ভারত যে অপারেশন চালিয়েছে সেটা নন এসকালেটরি ইন নেচার। আপনিও যেমনটা বললেন যে কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা সিভিল লোকেশন তার টার্গেটের মধ্যে ছিল না, একদম প্রিসিশনের সঙ্গে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কিন্তু পাকিস্তান, যেটা উইং কমান্ডার ভমিকা সিং তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে কিন্তু এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান যদি কোনো মিলিটারি মিসঅ্যাডভেঞ্চারে যায় তাহলে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত। এই বার্তাটাও কিন্তু সরাসরি খুব কঠোরভাবে দিয়ে দেওয়া হয়েছে। একদমই, আমি সেটাই বলতে চেয়েছিলাম কি হোয়াট ইজ পাকিস্তান রেসপন্স গোইং টু বি, মানে এরপরে কি রেসপন্স হবে। এক হচ্ছে চুপচাপ বসে থাকা, যায় হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। সেকেন্ড হচ্ছে ওদের মোরাল এতটাই খারাপ হয়ে গেছে নিজের দেশের সামনে, ওদের আর্ম ফোর্সেস, তো ওরা কিছু একটা জবাব দেওয়ার জন্য চেষ্টা করবে। সে যদি জবাব দেয়, যদি ওরা কোনো একটা মিসঅ্যাডভেঞ্চার করে, ওরা যদি চেষ্টা করে কি ভারতে গিয়ে অ্যাটাক করবে, ভারতে তো কোনো টেরর ক্যাম্পস নেই, তো ওরা কোথায়, হোয়াট উইল বি দ্য টার্গেট, মিলিটারি ক্যাম্পস কিংবা কোনো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল টার্গেটস। যদি তাই চেষ্টা করে, আমাদের আর্ম ফোর্সেস প্রস্তুত আছে তাদের ঠিক জবাব ভালো করে দেওয়ার জন্য। আর তো পাকিস্তানের এই যদি মিসঅ্যাডভেঞ্চার করে, যে নো, ওদের পিছনে ভারত কিন্তু ওদের ছাড়বে না। এবার ওদের ঘুষি মারা হয়েছে, এরপরে ওদের হাঁটু ভেঙে দেওয়া হবে। আমি আসবো আপনার কাছে। হ্যাঁ বলুন প্লিজ। আর থার্ড হচ্ছে যদি ওরা সেটাও দেখে তাতে মানে কোন মিলিটারি কনফ্রন্টেশন, ওরা তো হারতেই হবে। তো থার্ড হচ্ছে ওরা ইন্ডিয়াতে যে কটা স্লিপার সেলস ওদের রয়েছে, যেখানে যেখানে রয়েছে, তাদের ওরা অ্যাক্টিভেট করে দেবে টু ক্যারি আউট অ্যাটাকস ইন সফট টার্গেটস। মিলিটারি টার্গেটস তো আগেন কাপুরুষিত কিছু পদক্ষেপ। হ্যাঁ, তো এই ধরনের নাশকতামূলক আরো কিছু এরকম পদক্ষেপ নিতে পারে বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে, যেখানে ওদের স্লিপার সেলস রয়েছে, ওদের অ্যাক্টিভেট করে টু ক্যারি আউট ভেরিয়াস টার্গেটস, সফট টার্গেট, সিভিলিয়ানস, ব্রিজেস, রেলওয়ে স্টেশন, এইসব জায়গায় দে ক্যান ক্যারি আউট সাচ টার্গেটস। আমি গ্রুপ ক্যাপ্টেন সুভাগত জোয়ারদারের কাছে আসবো। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, এই যে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং যার মধ্যে অত্যন্ত ক্রুশিয়াল জঙ্গি ঘাঁটি, যেটা একদম ভুঁইফোড় গজিয়ে ওঠা নয়, পাকিস্তানের মদতে দশকের পর দশক ধরে যেখানে এই জঙ্গি প্রশিক্ষণ, এই সমস্ত ভারত বিরোধী অ্যাক্টিভিটি চলছিল, তার একদম তথ্য প্রমাণ ধরে ধরে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোন কোন ক্যাম্প যেটা ধ্বংস করা হয়েছে। যেমন মার্কাজ সুবহান আল্লাহ, সেখানে ডেভিড হেডলি, আজমল কাসাবদের ট্রেনিং দেওয়া হয়েছিল 2008-এর 26-11, সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। মাসুদ আজাহারের পরিবার, মাসুদ আজাহারের ঘনিষ্ঠ সাগরেদরা, তারা খতম হয়ে গেছে। কতটা ক্রুশিয়াল ছিল এই অপারেশন সিঁদুর, এই 25 মিনিটের অপারেশনটা? ধন্যবাদ আপনাকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। সমস্ত শ্রোতাদেরকে আমার নমস্কার। আমি একটা দুটো জিনিস বলতে চাই যে আমরা যখন এই অপারেশনটায় নামলাম, এর পরিপ্রেক্ষিতটা কি ছিল, আমরা কেন এই অপারেশনটাতে নামলাম। একটা স্টেটমেন্ট পাকিস্তান আর্মি চিফের আসিম মুনিরের, তারপরে একটা 4 দিন পরে একটা ইনসিডেন্ট, তারপরে আমাদের একটা ওয়েল মেজার্ড অ্যান্ড আর্টিকুলেটেড রেসপন্স। সবার আগে যেটা দরকার ছিল যে আমাদের একটা পলিটিক্যাল উইল দরকার ছিল যে হ্যাঁ আমরা এই কাজটা করব, যেটা নাকি আমরা আগের ইনসিডেন্ট গুলোতেও পেয়েছি। পলিটিক্যাল উইলের পরে আসে যে আমাদের অবজেক্টিভটা কি, পলিটিক্যাল অবজেক্টিভ, যেটা গ্রুপ ক্যাপ্টেন দাসও বলছিলেন যে আমাদের অবজেক্টিভটা কি। সো আমরা যখন একটা ওয়ার সিচুয়েশন দেখি, ওয়ার সিচুয়েশন হচ্ছে একটা দাবা খেলার মতো। আমাদেরকে অলওয়েজ দেখতে হয় যে অপোনেন্টের কোন পজিশনে হিট করলে তার সবচেয়ে বেশি হার্ট হবে, কোন জায়গাটায় মারলে সে সবচেয়ে বেশি দুর্বল হবে। এখনো পর্যন্ত যেটা আমরা দেখেছি, দ্যাট আমাদের যে অপারেশন গুলো করা হয়েছে সেগুলো করা হয়েছে পিওরলি অ্যাট আ লেভেল যেখানে নাকি আমরা টেররিস্ট গ্রুপগুলোকেই টার্গেট করেছি, কারেক্ট। কিন্তু
জাস্ট সূত্রটা যেখান থেকে এই কনফ্লিক্টের শুরু ইজ বেসিক্যালি একটা লিডারশিপ লেভেল, যেখানে পাকিস্তান আর্মি চিফ উনি হয়তো কিছু ডোমেস্টিক ইস্যু থেকে নজর ডাইভার্ট করার জন্য বা উনি হয়তো কিছু পপুলারিটি গেইন করার জন্য এটা ইনস্টিগেট করেছেন। আমরা এটা ভাবলে ভুল করব যে ওনারা যখন কিছু কাজ করেছেন ওরা এটা ভাবেননি যে ইন্ডিয়া রেসপন্ড করবে। ইন্ডিয়া আগেও রেসপন্ড করেছে, এবারও রেসপন্ড করবে। তো এখন যেটা দেখার আছে যে এর পরে পাকিস্তান কি করে। টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করা একটা পলিটিক্যাল সিগন্যাল, যেই পলিটিক্যাল সিগন্যালটাকে অ্যাচিভ করার জন্য আমাদের মিলিটারি, যেটা নাকি উইচ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর্মস অফ আওয়ার ন্যাশনাল পাওয়ার, সেটাকে ইউজ করা হয়েছে। খালি মিলিটারি নয়, আমরা দেখেছি বিভিন্ন রকম ভাবে ইকোনমিক স্যাংশনস, ডিপ্লোম্যাটিক মেজার্স, জল নিয়ে সো দের আর ভেরিয়াস স্ট্র্যাটেজিস উইচ আর এট প্লে। এখন যেটা করা হয়েছে ইজ আ স্ট্রাইক which was probably a punitive strike to tell কি যে আমরা কিন্তু চুপ বসে থাকবো না। দ্য এন্টায়ার এপিসোড এরপরে কি হয় সেটা ডিপেন্ড করবে পাকিস্তানের রেসপন্সের উপরে। অ্যান্ড বিলিভ মি, এটা আন্দাজ করা ভুল হবে যে পাকিস্তান কিছু রেসপন্ড করবে না। সো উই হ্যাভ টু, আমাদেরকে সাবধানে থাকতে হবে, আমাদেরকে সমস্ত প্রিকশন নিতে হবে, যেটা অলরেডি চলছে। অ্যান্ড এসকালেশন হবে কি হবে না সেটা অনলি আগামী দিনে জানা যাবে। আমি আসবো আপনার কাছে গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, এবং আমাদের স্থির বিশ্বাস যে আমাদের যে সশস্ত্র বাহিনী এই প্রিসিশন অ্যাটাক চালাতে পেরেছে নির্দিষ্টভাবে, এবং এর আগেও তারা সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইক করেছে, যদি পাকিস্তানের তরফ থেকে ফার্দার কোনো মিসঅ্যাডভেঞ্চার থাকে তাহলে তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে আমাদের সশস্ত্র বাহিনীর তরফ থেকে। আমি মৈনাকের কাছে আসবো। মৈনাক, এখানে দাঁড়িয়ে যেমন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো সামরিক পদক্ষেপ, সেই সামরিক পদক্ষেপ তো গোটা বিশ্বের যে জিও পলিটিক্যাল সমীকরণ তার কি পরিস্থিতি এবং কি রিয়াকশনস হতে পারে বিভিন্ন রাষ্ট্রের, এই অনেক কিছু ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে। আমরা যেভাবে দেখলাম যে একদম আজকের এই ছোট্ট প্রেস ব্রিফিংয়ে না শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বেঁধে দেওয়া হলো, যে নির্দিষ্টভাবে বলা হলো যে টিআরএফ এই ঘটনার দায় স্বীকার করেছে, টিআরএফ নিয়ে ইউএন যে স্যাংশন কমিটি তাদের কাছে যে হাফ ইয়ারলি রিপোর্ট দেওয়া হয়েছিল টিআরএফ এর এগেনস্টে, পাকিস্তান সেখানে ডিফেন্ড করছিল, অর্থাৎ পাকিস্তান টিআরএফকে মদত করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা প্রিএমটিভ একটা অ্যাকশন নেওয়া হয়েছে, কারণ যে জঙ্গি ঘাঁটি বা লঞ্চ প্যাডগুলো ইউজ করা হচ্ছিল সেখান থেকে অদূর ভবিষ্যতে আবারও ভারতে হামলা চালানো হতে পারে, এরকম নির্দিষ্ট ইন্টেলিজেন্স ইনপুট ছিল। নাম্বার থ্রি, পহেলগাঁও অ্যাটাকের পর 2 সপ্তাহ কেটে গেছে কিন্তু পাকিস্তান কোনো সদর্থক ভূমিকা নেয়নি যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। এবং নাম্বার 4, খুব ইন্টারেস্টিংলি 25শে এপ্রিল 2025-এ নিরাপত্তা পরিষদের যে প্রেস বিবৃতি অন পহেলগাঁও অ্যাটাক, যেখানে বলা হয়েছিল যে এই ঘটনার নিন্দা করে বলা হয়েছিল এর যে পারপিট্রেটররা, ফিনান্সার যারা তার সঙ্গে কোনো না কোনোভাবে তাতে মদত দিয়েছে, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়, এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই ভারতের এই পদক্ষেপ। একই সঙ্গে এই অপারেশন সিঁদুর এটাকে এক্সিকিউট করা এবং তার পাশেই একটা লজিক্যাল কনক্লুশন গোটা বিশ্বের কাছে একদম সাজিয়ে দেওয়া, এই দুটো জায়গায় কি আমরা সফল না, ভারত সফল না? আমরা যদি বলি যে পাকিস্তান অ্যাজ এ স্টেট স্পন্সর অফ টেররিজম, এই জায়গাটাকে আমরা সম্ভবত সারা বিশ্বের কাছে খুব স্পষ্টভাবে এস্টাবলিশ করতে পেরেছি। অতীতেও পাকিস্তানের এই যে চরিত্র এবং তাদের যে দ্বৈত ক্যারেক্টার, যে একদিকে তারা বলে যে আমরাই সন্ত্রাসবাদের সবথেকে বড় ভিকটিম, কিন্তু অন্যদিকে তারা সন্ত্রাসবাদকে ক্রমাগত প্রশ্রয় দিয়ে যায়। আমার তো মনে হয় অ্যাবোটাবাদে যখন ওসামা বিন লাদেন যখন প্রমাণিত হয়েছিল যে তিনি সেখানে দীর্ঘদিন একদম মিলিটারি ক্যান্টনমেন্টের ভেতরে লুকিয়ে রয়েছেন সেই এলাকার ভেতরে, তখনই বোঝা গিয়েছিল পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদের আসলে কি সম্পর্ক। আজ সাজিদ মিরের প্রসঙ্গ তুলেছেন বিক্রম মিস্ত্রি, পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছিল সাজিদ মির মারা গিয়েছেন, আবার বেঁচে উঠলেন, তিনি আবার করে বেঁচে উঠলেন। তো শুধু একটা এরকম সাজিদ মিরের বিষয় নয়, পাকিস্তান যত রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে শুধুমাত্র ভারত না, আমি তো বলবো গোটা দক্ষিণ এশিয়ার এলাকাটাকে কিভাবে ব্যতিব্যস্ত করে রাখা যায়, কিছুতেই যাতে এই এলাকাটা একসাথে সংঘবদ্ধ হয়ে একটা অর্থনৈতিক প্রগতি, একটা পলিটিক্যাল স্টেবিলিটির পথে যেতে না পারে, তার জন্য সব রকম প্রচেষ্টা পাকিস্তান সবসময় করে থাকে। বাংলাদেশে কি পাকিস্তানের ইন্টারফারেন্স ছিল না? অতি অবশ্যই ছিল। তাহলে
আমার মনে হয়, এবং আপনি যদি দেখেন যে এই ঘটনাটার পরে বাকি বিশ্বের রিয়াকশন কি হয়েছে, একমাত্র টার্কি ছাড়া আমার মনে পড়ছে না একটিও দেশ রয়েছে, ইনক্লুডিং যারা আপনার এই অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, যারা এই দুদিন আগেই মাত্র বলেছিল যে না ভারতের যেটা হয়েছে ভারতের এবার একটুখানি বিবেচনা করা উচিত ইত্যাদি যারা বলেছিল, তাদের মধ্যে থেকেও টার্কি ছাড়া একটি দেশ পাশে দাঁড়ায়নি। এবং ভারত কি করেছে খুব সচেতনভাবে, এটা একটা ডিপ্লোম্যাটিক সাকসেস আমি বলবো, যে এই ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যে সে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্রিটেনকে জানিয়েছে, তার সঙ্গে সঙ্গে খুব ক্রুশিয়ালি সে সৌদি আরব এবং আরব এমিরেটসকেও ঘটনাটা কিন্তু জানিয়ে রেখেছে। মানে নিজেদের একটা অ্যালায়েন্স এভাবে পাকাপোক্তভাবে তৈরি করা এবং বারবার পাকিস্তানকে সব দিক থেকে যে এলিয়েনেট করে দেওয়া, আমরা কিন্তু মনে হয় এটাতে আমরা যথেষ্ট সফল হয়েছি। এবং প্রত্যেকটি দেশ কেউ কিন্তু এই অ্যাটাকটাকে বলছে না যে এটা সিভিলিয়ানদের ওপর করা হয়েছে বা অ্যাটাকটা খুব খারাপ হয়েছে, এটা একটি দেশও বলছে না। কি বলছে? যে দুই পক্ষই এবার একটু সংযত হোক, এটুকু ছাড়া কেউ কিছু বলছে না। কাজে আমার মনে হয় ভারতের পক্ষে এটা একটা খুব বড় ডিপ্লোম্যাটিক ভিক্টরি এবং মিলিটারি ভিক্টরি, দুটোই কিন্তু এটা একসাথে। আমি একটু খুব সংক্ষেপে গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আসবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, এখানে তিনটি যে অস্ত্র যার সম্পর্কে একটু না বললেই নয়, না হলে এইরকম প্রিসিশন অ্যাটাক চালানো সম্ভবই হতো না, স্কাল্প, হ্যামার এবং যেটা লয়টারিং মিউনিশন বা যেটাকে সুইসাইড ড্রোন বলা হচ্ছে, এগুলো কতটা এফেক্টিভলি তার রোল প্লে করলো? দেখো, যে কামিকাজে লয়টারিং মিউনিশনস বলা হচ্ছে, এগুলো নাথিং বাট ড্রোনস। এই ড্রোন গুলো ইট ক্যারিজ এ ওয়েপন লোড, আর তারপরে এগুলো গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে আলটিমেটলি এগুলো ওখানে গিয়ে হিট করে। তো এগুলোর মধ্যে অলরেডি কোঅর্ডিনেটস সেট করা থাকে। এন্ড মানে আমি যদি একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করি যে পাকিস্তান এখানে ফিদায়ে জঙ্গি পাঠায় আর আমরা ফিদায়ে ড্রোন পাঠিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করছি। এক্স্যাক্টলি। তো আমরা যা করেছি সেটা হচ্ছে টু ডিস্ট্রয় দ্য টেরর ক্যাম্পস। তো আমরা যা করেছি এটা পৃথিবীর যে কোনো প্রান্তে প্রত্যেক কটা দেশ উইল অ্যাকসেপ্ট দ্যাট হোয়াট উই হ্যাভ ডান ইজ সামথিং যেটা ওরাও চায়। যেখানেই টেররিজম এফেক্টেড কান্ট্রি, সবাই কিন্তু চায় টেররিজমকে কোনোভাবে ওটাকে বন্ধ করতেই হবে। and terrorism cannot be allowed to grow. আমরা যা করেছি, আমরা পাকিস্তানকে একটা সিগন্যাল দিয়েছি কি তোমরা যদি আমাদের এই করো তো we will go in heartland of Pakistan. আমরা পাকিস্তানে ঢুকে একদম বর্ডারে না, we have not hit the launch pads, আমরা গিয়ে ওদের ট্রেনিং ক্যাম্প, ওদের হেডকোয়ার্টার্স অফ যেখানে টেরর মেকানিজম রয়েছে সেখানে গিয়ে আমরা হিট করেছি। এন্ড আমরা নন এসকেলেটরি, তার মানে আমরা চাই না এরপরে এটা আরো বেশি যুদ্ধের মতো স্থিতি চলে আসুক। এখন পাকিস্তানের রেসপন্স আমার মতে, পাকিস্তান উইল এই যে কেন যা হয়েছে এরপরে যদি ওরা কিছু অন্য কিছু করতে চায়, ইট উইল বি মিসঅ্যাডভেঞ্চার অন देयर পার্ট। ওরা সামরিক দিক দিয়ে বলুন কি ইকোনমিক দিক দিয়ে দে ক্যানট টেক অন ইন্ডিয়া, ওরা ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারবে না। তো ওরা যা হয়েছে ওদের নাকে ঘুষি খেয়েছে, এখন ওরা চুপচাপ লেজ গুটিয়ে বসে থাকবে। আমার দিস ইজ মাই এস্টিমেট। কিন্তু the only thing is Pakistan is a rogue nation. আমরা জানি ওখানকার there will be a lot of pressure on the government, on the armed forces কি তোমরা কি করছো, তোমরা তো এই সব হয়ে গেছে, ভারত এসে তোমাদের এইভাবে আক্রমণ করেছে। মানে শাহবাজ শরীফকে এখন নিজের আসন সামলানোটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা পাকিস্তানে অতীতে একাধিকবার কু বা সেনা অভ্যুত্থানের ইতিহাস দেখেছি। একদমই। তো পাকিস্তান ইজ ইন টার্মোইল এই মুহূর্তে। এখন কিভাবে ওরা ওটাকে রেসপন্ড করবে that only time will tell. কিন্তু আমার নিজের ধারণা কি পাকিস্তান বোধহয় কিছু এটা এই মুহূর্তে কিছু করবে না। যদি করে ওরা সফট টার্গেটস বেছে নেবে ইন্ডিয়াতে and use the sleeper cells to do ভারতের মধ্যে some damages, যেটা ওরা এর আগেও করেছে। আমি আসবো আপনাদের কাছে, আমি শঙ্কুর কাছে আসি। শঙ্কু, আমরা যদি দেখি যে গতকাল আমরা দেখেছি একটি অনুষ্ঠানে রাত 9টার কিছু পর পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন। সেই সময় তিনি খুব সামান্যভাবে জল নিয়ে, অর্থাৎ
জল নিয়ে খুব চর্চা হচ্ছে, এটাকে হালকা একটু ভাসিয়ে দেওয়া ছাড়া এই পেহেলগাঁও অ্যাটাক বা তার প্রত্যাঘাত নিয়ে একটি শব্দও খরচ করেননি। আজকে দেখেছি যে স্পেস মিশন নিয়ে তার যে অনুষ্ঠান ছিল সেখানেও তিনি মন্তব্য করেননি কিছু। এরই মধ্যে যখন মক ড্রিলের জন্য সাজো সাজো রব, মক ড্রিলের জন্য গোটা দেশ প্রস্তুত, সেই অনুযায়ী ইনস্ট্রাকশন যাচ্ছে। কাল 1:05 থেকে 1:30 এই 25 মিনিটের অপারেশন সিঁদুর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি শেষ থেকে শুরু করতে চাই। কালকের এই অ্যাটাকের পর যদি পাকিস্তান কাউন্টার অ্যাটাক করে তাহলে এটা ক্লিয়ারলি এস্টাবলিশড হয়ে যাবে আন্তর্জাতিক মহলের কাছে যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সরাসরি মদত শুধু দেয় না, তাদের হয়ে যুদ্ধে লড়াইও করতে পারে। তার কারণ যতগুলো জায়গায় ইন্ডিয়া অ্যাটাক করেছে সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু আইডেন্টিফাইড হচ্ছে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড এবং তাদের কাজ করবার জায়গা। একটাও কোনো ইন্ডিভিজুয়াল পাকিস্তানের কোনো সিভিল এরিয়া বা মিলিটারি এরিয়াতে এবং ব্যাটার ছেলেরা কিরকম বোকা হয়েছে, হ্যাঁ, এবং দিদি ব্যাটার ছেলেরা কেমন বোকা হয়েছে, ওরা তো ভাবছে যে আমরা এখন সবে মক ড্রিল করছি। এত বড় দেশ, সবাই মিলে কারেন্ট চলে গেলে কি করে নিচে নামবো, উপরে উঠবো, হ্যাঁ, টেবিলের তলায় কি করে বাচ্চারা ঢুকে যাবে, হ্যাঁ, বোম পড়লে, এইসব নিয়ে ওরা ব্যস্ত। তারপরে নিজেদের ওখানে বালুচ্ছে মারামারি লেগে গেছে, ওখান থেকে আর্মি নিয়ে চলে এসছে। মানে প্রফেশনালিজমের তো কি মাঝে মধ্যে বড়াই করে, আইএসআই ওই করেছে সেই করেছে, এই তো তোর বাবা আইএসআই, আর এই তোর চীনের থেকে আনা কি যন্ত্রপাতি, ড্রোন ঢুকে যাচ্ছে, মিসাইল ঢুকে যাচ্ছে, তারা গিয়ে 100 কিলোমিটার ভেতরে গিয়ে হানা দিয়ে চলে আসছে। তারপর নাকি পাকিস্তানের সেই হুম্বি তুম্বি, আমি শুনলাম মপিয়াদি আজকে ওই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, সে একজন অ্যাঙ্কার, সে কি কাঁদছে, কেঁদে প্রায় ভেসেই যাচ্ছে, এমন অবস্থা যেন কে মানে সন্ত্রাসবাদীরা তাদের খুব ক্লোজ কেউ হয়। তা যেদিন এখানে আমাদের মেয়েদের চোখের জল পড়েছিল, যেদিন তাদের হাজব্যান্ডদের সামনে মেরে বলেছিল যে যা গিয়ে মোদিকে বল, সেদিন কান্নাকাটি তাদের আসেনি, সেদিন খুব আনন্দ হচ্ছিল। কিছু মার্জনা করবেন আমায়, আমি সবাইকে ছোট করবো না। আমাদের দেশেও কিছু কিছু লোক সময় সুযোগ পেলে পাকিস্তান পাকিস্তান বলে নেমে পড়ে। শুনছি তারা এখন লাইন দিয়ে ভারতের পতাকা কেনা শুরু করেছে, বলেছে সব লাইনে চলে এসেছে। কারণ ব্যাপারটা বাইরে শুধু হবে না, এবার ভেতরেও হবে যদি কেউ এসব করে। আমায় মার্জনা করবেন, আমার খুবই ভালো বন্ধু অভিষেক এখানে আছে। অভিষেক অ্যাকচুয়ালি, অভিষেককে বলে কোনো লাভ নেই, ওদের সেন্ট্রাল অথরিটি থাকলে বলতে পারলে সুবিধা হয়। আপনার তো মাঝে মধ্যে রাহুল গান্ধীর সাথে দেখা হয়, বলবেন যে কংগ্রেস, শুনুন বলছে এই কংগ্রেস যদি সেই মুম্বাই হামলার সময় এইটা করে দিত, আমরা এক ধাপ এগিয়ে থাকতাম। আজকে গিয়ে আপনি ভাবুন, আজমল কাসফের যে ঠেক, সেই ঠেক অ্যাটাক হয়েছে। আজকে গিয়ে আপনি ভাবুন যে হচ্ছে মাসুদ আজহার, তার বাড়ির লোকজন মারা গেছে। আমি শুনলাম সেখানে পাকিস্তানের আর্মি নাকি মাসুদ আজহারকে রক্ষণাবেক্ষণ করে রেখেছে, সে কেঁদে কেটে একাকার, বলছে আমার সর্বনাশ হয়ে গেল, আমার পরিবার চলে গেল, ওই হলো হ্যান হলো ত্যান হলো। তো আমার বক্তব্য দিদি খুব স্পষ্ট, যে খেলা শুরু হয়েছে সে খেলা শেষ হবে, কিন্তু এই খেলায় লাস্ট লাইন দিদি আর বাড়াবো না, এই খেলায় আপনি লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু মুখ করেছি ভারতের মেয়েদের। আমরা বলেছি যেভাবে মেয়েদের স্মৃতি সিঁদুর মুছে দেওয়া হয়েছে, যেভাবে মেয়েদেরকে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণ মেয়েদের স্বাভিমানের উপর আক্রমণ। সেই আক্রমণের উত্তর ভারতের বীর মেয়েরাই দিচ্ছে, তারাই লিড করছে, তারাই। এবং আজকে ভূমিকা সিং এবং উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি, অর্থাৎ বুঝুন আপনি অ্যাবসলিউটলি আমাদের সরকার সম্পর্কে কত অভিযোগ আছে। এই প্রথম সশস্ত্র বাহিনীর কোনো এত গুরুত্বপূর্ণ অপারেশনের পর মহিলা অফিসাররা তারা প্রেস ব্রিফিং করলেন, অর্থাৎ বার্তাটা খুব স্পষ্ট। ছোট্ট একটা বিরতির পর আমি অভিষেকের কাছে আসবো, ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, দেখতে থাকুন বাংলা বলছে। আমি অভিষেকের কাছে আসার আগে শুধু আপনাদের দুটো বক্তব্য শোনাবো আজকে প্রেস ব্রিফিংয়ে। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তারা কি বলেছেন আপনাদের শোনাবো।
जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र। আমি একটু শুনবো উইং কমান্ডার ভূমিকা সিং তিনি কি বলেছেন। আমরা আসবো, আমি শোনাবো উইং কমান্ডার ভূমিকা সিং এর বক্তব্য। তার আগে আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, অপারেশন সিঁদুর এবং আমরা দেখেছি যে রাহুল গান্ধী থেকে শুরু করে তাবর কংগ্রেস নেতারা তারা সশস্ত্র বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন। এই ঘটনা যেদিন ঘটে সেই দিন, মানে যেদিন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তার পরদিন থেকে সর্বদলীয় বৈঠক হোক বা যাই হোক, দেশের অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় কংগ্রেস এই সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্তে পাশে আছে এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই আছি। এবং এটা কিছু বলতে লাগে না, ভারতবর্ষের সেনাবাহিনী অতীতেও আমাদের একাধিকবার গর্বিত করেছে, ভবিষ্যতেও গর্বিত করবে। শঙ্কুর বক্তব্যের জাস্ট একটা পাল্টা না দিলে সেটা অন্যায় হবে। সেটা হচ্ছে যে ঠিকই তো 2008-এ আমরা কেন করতে পারিনি, সেটার পরে এয়ার স্ট্রাইক হয়েছে, তারপরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তারপরেও কি করে বহাল তবিয়তে চলছিল, সেই প্রশ্নগুলো আমরা করছি না। কারণ এই সময়টা সরকারের পাশে থাকবার এবং এই সময়টা কংগ্রেস বিজেপির নয়। এই সময় ঠিক যেরকমভাবে ভামি কাসিম এবং সোফিয়া কিরোশি একই বৃন্তে দুটি কুসুম হয়ে রয়েছেন, সেরকমভাবেই আমরা একসঙ্গে লড়বো, যেখানে শঙ্কুদেব পান্ডা এবং অভিষেক ব্যানার্জি একসঙ্গে রাস্তায় নামবে। এটাই আমার ভারতবর্ষের সংবিধান। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে একটু আগে আমরা দেখো, আমি সামরিক বিশেষজ্ঞ নেই, সামরিক বিশেষজ্ঞরা একটু আগে এখানে ছিলেন এবং তারা যে বক্তব্য দিলেন খুব মাইনিউটলি আমি যেটা বুঝলাম, পাকিস্তান নিজেদের ফেস বাঁচাবার জন্য আসিফ মুনিরকে হয় রাষ্ট্রপ্রধান হতে হবে অথবা তাকে বিদেশে এক্সাইল দিতে হবে। এই দুটো ছাড়া পাকিস্তানি সেনা প্রধানদের আর কোনো ভবিষ্যৎ থাকে না। এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, এই দুটো করবার জন্য তাকে একটা রিটালিয়েশন করতে হবে। আমরা যে আলোচনাগুলো করলাম, স্ক্যাল্প বলো, K4 বলো, সাগরিকা বলো, এই ক্ষেপণাস্ত্রগুলো মানে 500 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকে। ওদেরও নিশ্চয়ই কিছু পাল্টা থাকবে। সেটা যদি ধরা, তাহলে কিন্তু সীমান্তটা কিন্তু কতটা হয়ে যাচ্ছে বলতো। সীমান্ত কিন্তু শুধুমাত্র আর রাজস্থান থাকছে না, শুধুমাত্র পাঞ্জাব থাকছে না, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, আগ্রা, এমনকি হয়তো পশ্চিমবঙ্গের একাধিক জায়গা তার আওতায় চলে আসছে। সেখানে দাঁড়িয়ে যে কথাটা একটু আগে সেনা বিশেষজ্ঞ বললেন, আমাদের স্লিপার সেলগুলো যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকছে না, তখন থাকবে প্রতিরক্ষা মন্ত্রকের আওতায়। আমরা যে জিনিসটা পেহেলগাঁওয়ের ক্ষেত্রে দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে কোথাও সমন্বয়ের অভাব ছিল বলে জেকে পুলিশের ইন্টেল কিন্তু সেনাবাহিনীর কাছে পৌঁছয়নি। এবার যেন সে ঘটনা না ঘটে। এবার যেন আমরা চাইবো আমাদের জান মালের সুরক্ষার দায়িত্ব আমার ভারত সরকারের। আমরা শরীফ সরকারকে প্রশ্ন তুলতে যাব না, তাকে আমরা ভোট দিয়ে জেতাইনি। আমরা চাইবো, দেখো IPL হচ্ছে, অনেক বিদেশিরা এখানে রয়েছে, তাদের ওপর আঘাত যেন কোনো মতে, দরকার হলে ইমার্জেন্সি ওয়াইল্ড লাইফ সিচুয়েশন যদি হয়ে থাকে, IPL অতটা ইমার্জেন্সি নয়। IPL দরকার হলে বন্ধ হতে পারে, কিন্তু একজন বিদেশি স্টলওয়ার্ড কেউ যদি এই আঘাতের ফলে আহত হয়ে পড়ে, আমরা জানি তার কি ইম্প্যাক্ট হতে পারে। সেগুলো যাতে না হয় আমরা চাইবো। যুদ্ধ আমরা কেউ চাই না। আজকে গতকালই তুমি খুব সুন্দর একটা মানে এক্সে পোস্ট করেছিলে, নেটফ্লিক্স দেখে যারা যুদ্ধ নিয়ে রোমান্টিক হয় আমি তাদের ভেতর নই, কিন্তু ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা সিদ্ধান্ত নেওয়া হবে তাতে আমরা পাশে আছি। আমরা কেউ যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সেই অধিকার আছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবার। এবার যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম যে আমরা মুসলিম বা আমরা সন্ত্রাসবাদী হিসেবে পাকিস্তানকে এক্সপোজ করে দেবো। মাসুদ আজহার হচ্ছে ইউএনওর শুধুমাত্র ভারতীয় তালিকাতে নয়, ইউএনওর তালিকাতে মোস্ট ওয়ান্টেড। এখানে মুসলিম প্রসঙ্গটা আসছেই না। না না না, আমি মুসলিম ব্রাদারহুড বলছি। সন্ত্রাসবাদীদের নিকেশ করা হবে, সন্ত্রাসবাদীদের খতম করা হবে। মুসলিম ব্রাদারহুডটা এই কারণে বললাম যেহেতু উনি তুর্কমেনিস্তানের কথা বলেন। মুসলিম আর মুসলিম ব্রাদারহুড এক নয়। মুসলিম ব্রাদারহুড অ্যাকর্ডিং টু ইউএনও হচ্ছে সেটা সেই সন্ত্রাসবাদী সংগঠন যারা তুর্কমেনিস্তান, যার ভেতর পড়ে, যার ধাত্রীভূমি হচ্ছে পাকিস্তান। সেই মুসলিম ব্রাদারহুডের ঘোষিত
সন্ত্রাসবাদী হিসেবে ইউএনও তালিকায় অলরেডি মাসুদ আজহার আছে তো? তাহলেও কি করে আজকের দিন পর্যন্ত পাকিস্তান স্যাংশন পায়? আমরা যখন আলোচনা করছি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এটা খুব দুর্ভাগ্যজনক, ভারতবর্ষ যে কাজটা করলো এটা খুব লজ্জাস্কর। স্যাংশন বন্ধ করেছে। আমি চাইবো যাতে এটা বেশি দিন মানে এরকম নেকা নেকা কথাবার্তা শুনবার জন্য তো মানে যেতে নেই। রিচার্ড নিক্সন থেকে হেনরি কিসিঞ্জার থেকে শুরু করে বিভিন্ন সময়, এটা কি প্রথমবার ঘটছে নাকি? সমস্যাটা হচ্ছে এখানে যে ইউএনওর তালিকাভুক্ত জঙ্গিরা ওখানে পাওয়া যাওয়া সত্ত্বেও, অ্যাবটাবাদে আঘাত হওয়া সত্ত্বেও আমেরিকা কোনোদিন পাকিস্তানকে টেরর স্টেট ঘোষণা করেনি। আমরা যখন ভোট দিতে গেছি, আনফরচুনেট ব্যাপারটা এখানে, যেখানে চীন এই গত 14 দিনে একবারও কিন্তু রাশিয়ার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী যৌথ মহড়া করে। সমস্যাটা হচ্ছে আমার সীমান্তটার দিকে রাশিয়া বলো চীন বলো এই ভূখণ্ডগুলো যদি কোনো মতে আমার বিরুদ্ধে ব্যবহার হয়, উই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট। আমি এখানে একটু মৈনাকের কাছে আসবো, মৈনাকের মতামত নেব। আমরা যদি দেখি যে বিশেষ করে আমেরিকাকে নিয়ে গত কয়েক বছরে প্রত্যাশাটা খুব ওই নমস্তে ট্রাম্প ইত্যাদির পর অনেক হাউডি মোদি এসবের প্রত্যাশাটা অনেকটাই বেড়েছে এবং দ্বিতীয়বার সে মাসনাদে আসার পর। কিন্তু গত এই 15 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেটা কি চোখ বন্ধ করে ভরসা করা যাচ্ছে? চোখ বন্ধ করে ভরসা করার মতো বন্ধু নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্প এটা মনে হচ্ছে? না, চোখ বন্ধ করে ভরসা করার মতো বন্ধু নয়। তার কারণটা হচ্ছে যে ট্রাম্প 1 আর ট্রাম্প 2 এই দুটো সরকারের মধ্যে না খুব ফান্ডামেন্টাল ডিফারেন্সেস হয়ে গেছে। ট্রাম্প 1 যে সরকার, সেখানে ট্রাম্প সরাসরি বলছিলেন যে হ্যাঁ টেররিস্ট স্টেট, ওদের সমস্ত এইড বন্ধ করে দাও ইত্যাদি প্রভৃতি। ট্রাম্প 2 এর আমলে আমেরিকা নিজের মধ্যে নিজে গুটিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি একটা গ্লোবাল ডিক্লাইন অফ আমেরিকান পাওয়ার। আমেরিকা কিন্তু এখন ডিক্লাইনিং পাওয়ার। কাজেই আমরা শুধু আমেরিকার দিকে আমাদের তাকালে হবে না যে আমেরিকা কি করছে, এবং আফগানিস্তান থেকে আমেরিকার পশ্চাদপসরণের পরে আমার ধারণা তার সাথে সাথে আমেরিকা পূর্ব এশিয়ার থেকেও অনেকটা হটে গিয়েছে। আমেরিকা এশিয়াতে এই মুহূর্তে খুব বিশাল ফ্যাক্টর। আমার একটা খুব সিম্পল প্রশ্ন মইনা, খুব সাধারণ প্রশ্ন, যে আমেরিকার ইতিহাস বলছে যে তাদের কাছে ইনফরমেশন থাকুক বা না থাকুক তারা গালফ ওয়ার শুরু করে দেয়। তারা 9/11 হওয়ার পর আফগানিস্তানে একটা দীর্ঘমেয়াদী একটা আক্রমণ এবং তারপর দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হয়। সাদ্দাম হুসেন রয়েছে তাই তারা ইরাক আক্রমণ করে দেয়। পহেলগাঁওয়ের মতো একটা ভয়ঙ্কর কাণ্ড হওয়ার পর যখন ভারত একটা নন এসকালেটরি একটা অপারেশন করছে, একটা রিটালিয়েশন করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের জ্ঞান শুনতে হবে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার যে বিদেশ নীতি, সেটা খুব পরিষ্কার কুইড প্রো কুও বিদেশ নীতিতে চলছে। কোনো রকম কোনো নুয়ান্সেসের মধ্যে তারা যাচ্ছে না। তারা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের সময়তে আমেরিকা স্পষ্ট ভারতকে জিজ্ঞেস করেছিল যে কোন পক্ষে আছেন। আমরা তো কোনো পক্ষ নিইনি, এবং এটাই আমাদের কূটনৈতিক ট্র্যাডিশন যে পক্ষ আমরা কেন নেব, সে যে ট্র্যাডিশন যেটা আমাদের 60s থেকে চলে আসছে, আমরা সেইভাবে ছিলাম। তো এখন কিন্তু আমেরিকার মতো একটি দেশও দেখছে, তাহলে সরাসরি তো ট্রাম্প দেখছেন যে আমার পক্ষ ভারত নিচ্ছে না, তাহলে তুমি আমার সঙ্গে নও মানে তুমি আমার মিত্র নও। ব্যাপারটা যেন খানিকটা এরকম হয়ে যাচ্ছে। একটা কথা খালি আমি অ্যাড করি, যেটা মিলিটারি এক্সপার্টরা বলছিলেন যে স্লিপার সেল ইত্যাদি। আমার একটা জিনিস মনে হয় আমাদের সব থেকে বেশি গুরুত্ব না এই মুহূর্তে আমাদের পূর্ব সীমান্তে দেওয়া উচিত। পশ্চিম সীমান্ত ইজ ওয়েল কেয়ারড ফর, ওয়েল প্রটেক্টেড। আমাদের পূর্ব সীমান্তটা বিশাল, পশ্চিমের থেকে 8 মাসে তার সিনারিওটা একদম চেঞ্জ হয়ে গেছে। আইএসআই অপারেটিভসরা ওখানে আছেন, স্লিপার সেল সবথেকে বেশি ওখানে আছে। এই সীমান্তটা ভালনারেবল সীমান্ত, এবং যার সঙ্গে বাংলার প্রক্সিমিটি, আমরা তার 30-40 কিলোমিটার দূরে বসে আছি। এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো আমি গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদারের কাছে আরেকবার আসবো। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, আমরা যেটা দেখছিলাম যে মক ড্রিলের মহড়া, মক ড্রিল কিভাবে হবে 54 বছর পর এরকম একটা পরিস্থিতি, তার মধ্যে গতকাল এই অপারেশনটা করা হলো। এটা কি নির্দিষ্টভাবে, অর্থাৎ মক ড্রিলে কোথাও যাতে, কারণ এটা খুব স্বাভাবিক যে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইকের পর পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত জাস্ট হাত গুটিয়ে বসে থাকবে এমনটা তো পাকিস্তানও ভাববে না, তারাও অ্যালার্ট থাকবে। সেখানে দাঁড়িয়ে কি কোথাও এখানটাতে কিছুটা তারা একটু আলগা দিতে পারে, এরকম একটা সম্ভাবনাও থাকছে? অবশ্যই। আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে আমাদের সমস্ত অপারেশনস গুলো একটা অবজেক্টিভের উপর বেসড হয়। তো সেই অবজেক্টিভটা কতদূর আমরা নিয়ে যেতে চাই তার উপরে
প্রিপারেশনস গুলোকে ডিপেন্ড করতে হয়। ওকে, সো যখন আমি একটু আগের বিশেষজ্ঞরা যে বললেন যে জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কেমন ভাবে পাল্টাচ্ছে, আমি দুটো খুব ছোট্ট করে বলছি। ইন্ডিপেন্ডেন্সের পরে যখন দুটো দেশ তৈরি হয়, ইন্ডিয়া আর পাকিস্তান, আপনারা যদি একটু খেয়াল করবেন তখন দেখবেন যে পাকিস্তান কিন্তু হেভিলি আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ছিল। তাদের আইএসআই এর ফরমেশন পুরো সিআই এর লাইনে ছিল, তাদের যত ওয়েপন সিস্টেমস এসছিল, স্যাবার্স, ওদের ট্যাঙ্কস, সবকিছু আমেরিকার থেকে সাপ্লাই হচ্ছিল। ইন্ডিয়া ওয়াজ মোর টুয়ার্ডস রাশিয়ান ইকুইপমেন্ট। কিন্তু আপনি যদি দেখেন আস্তে আস্তে সিচুয়েশনটা, আমি কোনো পলিটিক্যাল কমেন্ট করছি না, আমি সেটা চাইছি না আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি আপনাকে ফ্যাক্টস গুলো, ফ্যাকচুয়ালি জিনিসগুলো বলছি যে ইকোনমি আর মিলিটারি কিভাবে রিলেটেড। আপনি এখন দেখুন যে আমাদের কাছে ডিফেন্স ফোর্সের কাছে কত আমেরিকান ইকুইপমেন্ট আছে, কত আমেরিকান ইকুইপমেন্ট আছে। C-17, C-130, ওকে, MQ-9, আপনার আপাচি, ওকে, হেভি লিফট হেলিকপ্টার্স। বিলিয়ন্স অফ ডলার্স আর ইনভেস্টেড বাই আমেরিকা অন ইন্ডিয়া, আর ইন্ডিয়া পারচেস করেছে। তো তাতে কি হয়, the geopolitical equation also changes, কারণ মার্কেট হিসেবে আমরা ইন্ডিয়া we are able to buy, আমাদের কাছে সেই ক্ষমতা আছে যে আমেরিকা থেকে এত বিলিয়ন্স অফ ডলার্স এর ইকুইপমেন্ট আমরা কিনতে পারি। কিন্তু পাকিস্তান কি সেটা পারে? আজকে পাকিস্তান সেটা পারে না। সেই জন্য এক সময় যখন পাকিস্তানকে, মুশাররফকে আমেরিকা মোস্ট ফেভার্ড নেশন বলে ডিক্লেয়ার করেছিল, সেই সময় কিন্তু তারা ইরাকে সাদ্দাম হুসেনের উপর অ্যাটাক করছিল। The similarity was there, দুজনেই কিন্তু ডিক্টেটর, কিন্তু একজনকে মোস্ট ফেভার্ড নেশন, আরেকজনের উপর। আমি আসবো, অভিষেককেও কিছু বলতে চাই, আমি অভিষেকের কাছে আসবো। একটা ব্রেক তার আগে আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। অভিষেক কিছু বলতে চাই, আমি অভিষেকের কাছে আসবো, তার আগে খুব সংক্ষেপে উইং কমান্ডার ভূমিকা সিং এর বক্তব্য শোনাবো। A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. Jai Hind, and thank you very much. উইং কমান্ডার ভূমিকা সিং দর্তহীন ভাষায় বলে দিলেন যে কোন ক্লিনিক্যাল এফিসিয়েন্সিতেই অপারেশন সেটাকে এক্সিকিউট করা হয়েছে, যাতে নির্দিষ্টভাবে যে জঙ্গি ঘাঁটি সেই টার্গেটগুলোকেই নিউট্রালাইজ করা হয়েছে, কোনোভাবে কোনো কোল্যাটারাল ড্যামেজ যাতে না হয় সেজন্য সচেতন ছিল। কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তাকে টার্গেট করা হয়নি। কিন্তু কোনো রকম যদি এসকালেশনের লক্ষ্যে কোনো রকম পাকিস্তানি মিসঅ্যাডভেঞ্চার হয়, তাহলে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তার মোকাবিলা করতে, তার জবাব দিতে। খুব সংক্ষেপে অভিষেক কিছু বলতে চাইছিলাম, তারপর শঙ্কুর কাছে আসবো। প্রথমেই আমাদের এই বীরাঙ্গনাকে স্যালুট, জয় হিন্দ, বন্দে মাতরম। শুধু যে কথাটা একটু আগে মৈনাক বলছিল যে ইউএস কেন নিজের দিকে এত বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যখন আমরা তুমি আলোচনা করছি, ইউএস এর বৈদেশিক ঋণ হচ্ছে কি $26 ট্রিলিয়ন, তার ভেতর $760 বিলিয়ন হচ্ছে চীনের কাছে। কেন বারবার এই চীন শব্দটাকে উল্লেখ করতে হচ্ছে? চীন হচ্ছে এমন একটা দেশ, তার রপ্তানি বন্ধ করে দিতে পারো, তার যা কিছু বন্ধ করে দিতে পারো। চীন কিন্তু পাকিস্তান সম্বন্ধে এবং চীনের স্ট্র্যাটেজিক লোকেশনটা, সেটা গালওয়ান থেকে চিকেন নেক, যেটাই করো না কেন ভারতবর্ষের কিন্তু গলার কাঁটা। সেটাকে আমরা যদি নজরআন্দাজ করি, অবশ্যই আমরা করছি না, কিন্তু এটা যদি আলোচনায় না আনি তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। এখন অন্যান্য রাষ্ট্র ইনক্লুডিং আমেরিকা সবাইকে প্রপারলি ব্রিফ করা এবং আমরা কি করতে চলেছি এবং তাদেরকে আমাদের বিরুদ্ধে না যাওয়া, সে কার পক্ষে আছে না আছে সেটার থেকেও বেশি যে আমাদের বিরুদ্ধে না যাওয়া, এটা অন্যতম ডিপ্লোম্যাটিক জয়। এটাতে কোনো সন্দেহ নেই যে ভারত এখন নিজে এতটাই শক্ত সমর্থ যে যার জন্য আমেরিকার দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকতে হয় না। কিন্তু দিদি, আমি আজকে একটা পার্সোনাল জায়গা থেকে বলবো, এই যেদিন এই ঘটনাটা ঘটেছিল আমি উদ্যোগ নিয়ে গেছিলাম কাশ্মীর পর্যন্ত। আমাদের এখানকার বাংলার যে দুজন মারা গেছেন তাদের
বাড়ির যারা দিদি আর আরেকজন একটু সিনিয়র ছিলেন কাকিমা, তাদেরকে নিয়ে এসেছিলাম, তাদের সাথে এসেছিলাম পুরোটা। এবং তারপরে তাদের কাছে শুনেছিলাম কথাটা, তুমি একবার ভেবে দেখো যে তারা ঘুরতে গেছেন, ফ্যামিলি গেট টুগেদার, তারপর আধ ঘন্টা পর থেকে দেখছেন তাদের পরিবারের ইম্পর্টেন্ট সদস্য তিনি নেই, এবং ফিরছেন কি নিয়ে? কাশ্মীরের আনন্দ নয়, একটা ডেড বডি নিয়ে, এবং ভারতের চিরস্থায়ী ক্ষত নিয়ে, এবং ভারত হৃদয়ে পরিবারে একটা চিরস্থায়ী ক্ষত নিয়ে। এবং ভারত যেটা বলছে যে সার্জিক্যাল স্ট্রাইকের পরে সেই সমস্ত জায়গাতেই আবার লঞ্চ প্যাড তৈরি হয়েছে, ফিডিংটা পাকিস্তানি বসে বসে করেছে। এই জিনিস যদি এন্টারটেইন করা হয় তাহলে আগামী দিনে এর থেকে আরো বড় ঘটনা এরা ঘটাবে। তাই এই উত্তর দেওয়ার দরকার ছিল, স্পেসিফিক্যালি দেওয়ার দরকার ছিল। এবং আমি একই কথা তো আজকে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। দেখুন, অভিষেক বাবু তার কথা লিখছেন কিন্তু তাকে ময়দানে দেখা যাচ্ছে না। আমাদের যেমন শুভেন্দু বাবুকে আমি দেখলাম রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন, বিভিন্ন এদের জন্য আমাদের সৈনিকরা যাতে লড়াই করতে পারেন শুভকামনা জানিয়ে ভগবানের কাছে আশীর্বাদ চাইলেন। সুকান্তদা কালীঘাটে গেলেন, ওনাকে অ্যাটলিস্ট এই বিগত কয়েকদিনে আমি একটু রাস্তায় টুইটারের বাইরে বেরোতে পারছেন না। ইভেন জগন্নাথ যাননি। আমি একটু খুব সংক্ষেপে আমি গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদারের কাছে আসি। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদারের যে স্ক্যালপার হ্যামার, খুব সংক্ষেপে যদি তার কাজটা কি ধরনের, কিভাবে তার কার্য পদ্ধতিটা কি যদি একটু সংক্ষেপে আমাদের বলেন প্লিজ। রাইট। সো এর আগে আমরা যত কনভেনশনাল ওয়ারফেয়ার আর স্মার্ট ওয়েপন্স, এই দুটো আলাদা আলাদা জিনিস। কনভেনশনাল বমে কি হতো, আমরা টার্গেটিং করতাম, আমাদের একটা টার্গেট দেওয়া থাকতো, ওটাকে রেঞ্জের মধ্যে এসে ফায়ার করতে হতো। কিন্তু এখন কি হয়েছে, অনেক আধুনিক টেকনোলজি আসার পরে ইনার্শিয়াল গাইডেড ন্যাভিগেশন সিস্টেমস রয়েছে। সেই ইনার্শিয়াল সিস্টেমস গুলো এখন ওয়েপন সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা আছে। আর যেটা আপনার টার্গেট, স্যাটেলাইটের ইমেজ থেকে সেই টার্গেটের ইমেজ আমরা ওই ওয়েপনের মেমোরিতে ফিট করে দিতে পারি। ওকে, এই যখন মিশনটা লঞ্চ করা হয়, স্ক্যাল্প বা হ্যামার, এগুলোকে বলা হয় স্ট্যান্ড অফ ওয়েপন্স। মানে আপনাকে টার্গেটের কাছে গিয়ে যেতে হবে না, আপনি টার্গেটের থেকে অনেক দূরে। আমি কোনো রেঞ্জ ডিক্লেয়ার করছি না, কারণ রেঞ্জগুলো ওপেন সোর্সে যা অ্যাভেলেবল আছে সেটা হিসেবে দর্শকরা দেখতে পারেন। বাট স্ক্যাল্প অ্যান্ড হ্যামার কয়েকশো কিলোমিটার দূর থেকে টার্গেট অ্যাকোয়ার করতে পারে, টার্গেটের দিকে ন্যাভিগেট করতে পারে, টার্গেটের কাছে গিয়ে ইমেজ কোরিলেশন করে, এটাকে বলা হয় ইমেজ কোরিলেশন। তার কাছে তার মেমোরিতে যে ইমেজটা দেওয়া আছে আর গ্রাউন্ডে সে যেটা দেখছে, এই দুটো ইমেজ কোরিলেট করে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে 1 মিটার অ্যাকুরেসিতে গিয়ে ওটাকে হিট করতে পারে। ওকে, সো এগুলো হচ্ছে স্ক্যাল্প আর হ্যামারের বৈশিষ্ট্য। কিছু কতগুলো আছে, এর মধ্যে উইং আছে, ডানা আছে, সে ছাড়ার পরে ডানাগুলো ফোল্ড করা থাকে এয়ারক্রাফটের মধ্যে। ওয়ান্স ইট ইজ রিলিজ, টার্গেটকে অ্যাসাইন করার পরে সেটা ডানাটা খুলে এন্ড ইট ন্যাভিগেটস দ্য টার্গেট। সো ভেরি ভেরি সফিস্টিকেটেড ওয়েপন্স। এটা আমাদের রাফালের সাথে এসছে এই দুটো ওয়েপন। আমি শেষ করার আগে শুধু দুজনের বক্তব্য শোনাবো। ক্ষতে সামান্য হলেও মলম পড়েছে, প্রলেপ পড়েছে। অপারেশন সিঁদুর এই নাম নিয়েও প্রচুর চর্চা হচ্ছে, কারণ বেছে বেছে পুরুষদের হত্যা করা হয়েছিল এবং তাদের পরিবারের সামনে হত্যা করা হয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবেই যারা স্ত্রী, এরা যদি একটা যে প্রথা হিসেবে ধরে নেওয়া হয় যে সাধারণভাবে স্ত্রীরা তাদের যে সিঁদুর সেটা মুছে দেওয়া হয়, এবং সে কারণেই এর নামকরণ, সেটা অপারেশন সিঁদুর এই নাম রাখা হয়েছে। অর্থাৎ বদলা, সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুর। বিতান অধিকারীর স্ত্রী এবং সমীর গুহর স্ত্রী, যারা চোখের সামনে ঝাঁঝরা হয়ে যেতে দেখেছেন স্বামীকে, মৃতদেহ নিয়ে ফিরে এসেছেন একটা লেজার ট্রিপে গিয়ে, তারা আজকে কি বলছেন একটু শোনাবো। আমার সাথে এবং যাদের সাথে হয়েছে, আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম, গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছে, আর যে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর তালা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছু না।
এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজবেন্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানে মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। 25 মিনিটের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। গোটা ভারত, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মানুষ, তারা এই প্রশ্নে অর্থাৎ সন্ত্রাস দমন প্রশ্নে এক কাট্টা, এবং সন্ত্রাসবাদ প্রশ্নে যে জিরো টলারেন্স, আর বরদাস্ত করা হবে না কোনোভাবেই, এই মেসেজটা আজ ভারতের তরফ থেকে প্রেস ব্রিফিংয়ের শুরুতেই যে সংক্ষিপ্ত ভিডিও দেখানো হয় তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক করছিলেন, সেই সময় একটা ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী যেখানে বসেছেন তার পেছনেই জ্বলজ্বল করছে মহাত্মা গান্ধীর ছবি। বার্তাটা খুব স্পষ্ট, ভারত শান্তি চায়, ভারত যুদ্ধ চায় না। যে কারণেই অপারেশন সিঁদুরও যে প্রিসিশন অ্যাটাক, সেটা নির্দিষ্টভাবে করা হয়েছে জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে, কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা কোনো সিভিলিয়ান লোকেশন সেটাকে টার্গেট করা হয়নি। কিন্তু এরপর পাকিস্তান যদি আবার কোনো এসকালেশনের চেষ্টা করে, যদি আবারও এরকমভাবে সন্ত্রাসে মদত দেয় বা পাল্টা কোনো কাপুরুষোচিত হানা তাদের দিক থেকে আসে, তাহলে তা মোকাবিলা করতে যে ভারত প্রস্তুত, সেটা আজকে আলাদা করে আর বলে দিতে হবে না। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।